আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়া প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই শিরোনাম। বিশেষ দুটি ওষুধে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হাসপাতাল থেকে মুক্তি মিললেও হোয়াইট হাউসে চলবে চিকিৎসা। করোনা খুবই ইন্টারেস্টিং বিষয়, বললেন ট্রাম্প। সমর্থকদের চমকে দিতে গাড়ি বহন নিয়ে হাসপাতালের আশেপাশে চক্কর। শীতের শুরুতেই করোনার সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় তরঙ্গ ঠেকাতে ফের লকডাউনের পথে নিউ ইয়র্ক। মালয়েশিয়ায় অবৈধ অর্থ পাচার এবং সেকেন্ড হোম গ্রহণে বিশ্বে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়, সুইস ব্যাংকে টাকার পাহাড়। এবং দূর মহাকাশে অবাক করা ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। রয়েছে মাকড়সার জালের মতো ছড়ানো অতিকায় 6টি গ্যালাক্সি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গ। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন কোনো শারীরিক জটিলতা না দেখা দিলে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। তবে তার আগে চিকিৎসকরা সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। দুটি বিশেষ ওষুধ তার ওপর প্রয়োগে দারুণ ফল পেয়েছেন চিকিৎসকরা। চলুন দেখে নেই রিপোর্টে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে অনেকটাই সুস্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জটিলতাও কেটে গেছে মোটামুটি। দুটি বিশেষ ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। চিকিৎসকরা রেমডেসিভিরের পাশাপাশি রেজেনারন কপ-2 নামে আরও একটি ককটেল ওষুধ প্রয়োগ করেছেন। এই চিকিৎসার পর তিনি ভালোও আছেন। রেজেনারন কপ-2 মূলত অ্যান্টিবডি ককটেল। আমেরিকান সংস্থা রেজেনারন এটি তৈরি করেছে। এটি এখনও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। ব্রিটেনেও এটিকে এখনও পরীক্ষাধীন রাখা হয়েছে। এটি করোনা থেকে সুস্থ হওয়া রোগী ও ইঁদুরের অ্যান্টিবডি মিশিয়ে তৈরি করা হচ্ছে। বর্তমানে এই ওষুধ সম্পর্কে সীমিত তথ্য রয়েছে, তবে বলা হচ্ছে এই ওষুধটি করোনাকে ছড়িয়ে পড়তে কিছুটা বাধা দেয়। অন্যদিকে এখন অবধি হওয়া ট্রায়ালে এমন কোনো প্রমাণ মেলেনি যা দেখে বলা যায় রেমডেসিভির করোনার হাত থেকে জীবন বাঁচাতে সক্ষম। কিন্তু এই ওষুধটির ফলে করোনা আক্রান্ত ব্যক্তি দ্রুত রিকভারি করতে পারে। রবিবার হাসপাতালের পক্ষ থেকে এক মেডিকেল বুলেটিনে জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটাই সুস্থ। সবকিছু ঠিক থাকলে সোমবার তাকে ছেড়ে দেওয়া হবে। Didn't want to give any information that might steer the course of illness in another direction, and in doing so, it came off. চিকিৎসকরা জানাচ্ছেন প্রেসিডেন্ট ভালো আছেন, তাকে অক্সিজেন দিতে হচ্ছে না। রেমডেসিভির থেরাপি প্রথম ডোজ দেয়া হয়েছে ট্রাম্পকে। তিনি বিশ্রাম নিচ্ছেন, তবে তাকে ছাড়া হলেও হোয়াইট হাউসে চলবে তার চিকিৎসা। His saturation levels were back over 95%. Stayed on that for about an hour, maybe, and it was off and gone. বয়স ও ওজনের কারণে ট্রাম্প করোনার মারাত্মক ঝুঁকিতে আছেন। 74 বছর বয়সী ট্রাম্পের বডি ম্যাস ইন্ডেক্স 30-এর উপরে, যাকে বলা যায় ওজনাধিক্য বা স্থূলতা। আর মেলানিয়ার বয়স 50 বছর, তার শরীরেও মৃদু উপসর্গ দেখা দিয়েছে। মেলানিয়ার হালকা কাশি হচ্ছে, তবে হাসপাতালে নেয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। করোনা ভাইরাসকে ইন্টারেস্টিং বিষয় হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায় তিনি বলেছেন, এটা কেন ইন্টারেস্টিং, সুস্থ হয়ে তিনি তা সবাইকে জানাবেন। এদিকে সমর্থকদের মন চাঙ্গা রাখতে গাড়িতে বসে হাসপাতালের বাইরে আচমকা বেরিয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা যায় তাকে। বিস্তারিত রিপোর্টে।
been a very interesting journey. I learned a lot about COVID. করোনা ভাইরাসে সংক্রমিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোভিড-19 নিয়ে আমি অনেক কিছু জেনেছি। বিষয়টি স্কুলে গিয়ে জানার মতো করেই জেনেছি, বুঝেছিও। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়টি সামনে সবাইকে জানাবো আমি। ওয়াল্টার রিড হাসপাতাল থেকে টুইট করা এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন। I learned it by really going to school. This is the real school. This isn't the let's read the book school. এদিকে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের চমকে দিলেন। তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন, তিনি কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়ি বহন নিয়ে তাদের দেখা দিয়েছেন। চমকে দিতে সফর করবেন, টুইটারে এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতর মাস্ক পরে হাসপাতালের বাইরে তার গাড়িবহরকে চক্কর দিতে দেখা যায়। হাসপাতাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে চিকিৎসকরা নিরাপদ হিসেবে জানানোর পর ট্রাম্প হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এর আগে প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন, ক্রমশই ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সোমবারের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তাদের দীর্ঘ বিশ্বাস। And feel as well as he does today, our hope is that we can plan for a discharge as early as tomorrow to the White House where he can continue his treatment course. হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা ডক্টর শন কনলি বলেন, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর 2 বার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল এবং তাতে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন দেওয়া হচ্ছে। We debated the reasons for this and whether we'd even intervene. It was a determination of the team, based predominantly on the timeline from the initial diagnosis, that we initiate dexamethasone. কোভিড-19 পজিটিভ হওয়ার পর অন্তত একবার প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর শন কনলি। অবশ্য এর আগে জানানো হয়েছিল ট্রাম্পকে অক্সিজেন দেওয়া হয়নি। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন সন্দেহ তৈরি হয়েছে যে আক্রান্ত হওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই তথ্য গোপন রাখা হয়েছিল। আক্রান্ত হওয়ার পরও তিনি একটি টেলিভিশন শোতে উপস্থিত হন বলেও খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের একটি শোতে উপস্থিত হওয়ার আগে হোয়াইট হাউসের র্যাপিড করোনা টেস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, র্যাপিড টেস্টে সংক্রমণ শনাক্ত হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সিন হ্যানিটি শোতে উপস্থিত হন। তখন তিনি পিসিআর মেশিনে ফলাফলের অপেক্ষা করছিলেন। তবে তার ঘনিষ্ঠ উপদেষ্টা হপ হিক্স যে করোনায় আক্রান্ত হয়েছেন সেই কথা অবশ্য তিনি ফক্স নিউজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এবার করোনা ভাইরাস আপডেট। শীত আসার সঙ্গে সঙ্গে মহামারী করোনা ভাইরাস আবারও জেঁকে বসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। গত এক সপ্তাহে 9টি স্টেটে করোনা সংক্রমণের রেকর্ড ঊর্ধ্বগতি দেখা গেছে। করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় নিউ ইয়র্ক নগরীও আবার লকডাউনের ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুধু গত শনিবারই কেন্টাকি, মিনেসোটা, মন্টানা এবং উইসকনসিন এই 4 স্টেটে নতুন করে মহামারী করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। একই দিনে বিশ্বজুড়ে আরও 49,000 কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন, যা গত 7 সপ্তাহের মধ্যে যে কোনো শনিবারের চেয়ে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়া এসব স্টেটের বেশিরভাগ মধ্য পশ্চিম কিংবা পশ্চিমের, যেখানে ঠান্ডা আবহাওয়া মোটামুটি জেঁকে বসতে শুরু করায় সংক্রমণ বাড়ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংক্রমণ দেখা গেছে কানসাস, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ডাকোটা এবং ওয়ামিং এর মতো স্টেটগুলোতে। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন যে ঠান্ডা আবহাওয়া দেখা দিলে মানুষের মধ্যে করোনার বিস্তার বাড়বে। যুক্তরাষ্ট্রের একেবারে মধ্য পশ্চিমের স্টেটগুলোতে এখন দিনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। The fall and the winter, you really want the level of community spread to be as low as you possibly get it, as more people, as the weather gets colder here in this country and most parts of the country, people are going to be going indoors. করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এখনকার বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিনে বেড়েছে সংক্রমণের হার, যার জেরে কয়েকটি এলাকায় ফের জারি হয়েছে লকডাউনের বিধিনিষেধ। রবিবার এই লকডাউনের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। To address the problem by using the tools that we know work, which is to ensure that non-essential businesses are not open and a variety of activities are not happening.
Again, no joy in saying that, but that unfortunately we do know is what is necessary to stop the spread of the coronavirus. নিউ ইয়র্কে নতুন করে আসছে পড়া করোনার ঢেউ রুখতে 20টি হটস্পট চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। সেগুলো মূলত ব্রুকলিন ও কুইন্স এলাকায়। এর মধ্যে 9টি জিপ কোড এলাকায় থাকবে কড়া বিধিনিষেধ। বাকি এলাকাগুলোর বাসিন্দারা কিছু ব্যাপারে ছাড় পাবে। 7 দিন ধরে নিউ ইয়র্কের ওই 9 এলাকায় সংক্রমণের হার 3 থেকে 8%, যেখানে গোটা নিউ ইয়র্ক শহরের সংক্রমণের হার মাত্র 1.5%। তাছাড়া ওই 9টি এলাকার ক্রমবর্ধমান সংক্রমণ যাতে শহরের বাকি অংশে ছড়িয়ে না পড়ে সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা। In Brooklyn and Queens, we're having an extraordinary problem, something we haven't seen since the spring. And we have to address this issue forthrightly. That's why we're here. জানা গেছে আগামী বুধবার সকাল থেকে নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রুকলিনের এলাকাগুলোতে জারি হবে বিধিনিষেধ। অত্যাবশ্যক পরিষেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ রাখা হবে সেখানে। সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খোলা থাকবে না ওই এলাকার রেস্তোরাঁও, তবে রেস্তোরাঁ থেকে ডেলিভারি পাবেন সেখানকার বাসিন্দারা। বাকি 11টি এলাকায় রেস্তোরাঁ বন্ধ থাকলেও স্কুল বন্ধ রাখা হবে না। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর হার নিউ ইয়র্কে। এখানে করোনায় মারা গেছেন 33,000 মানুষ। এদিকে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 76,36,912 জন। শুধু যুক্তরাষ্ট্রেই করোনা মহামারীতে প্রাণ হারিয়েছেন 2,14,611 জন। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। বাংলাদেশে সরকারি হিসেবে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 27 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 17 জন ও নারী 10 জন। 27 জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 25 জন ও বাড়িতে 2 জন মারা যান। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,375 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 11,767টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,442 জন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। মহামারীর মতো ছড়িয়ে পড়া নারী শিশু ধর্ষণ, নির্যাতন ও শ্লীলতাহানির প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশ। সিলেট, নোয়াখালী সহ সাম্প্রতিক ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সোমবার ঢাকার রাজপথে নেমে আসে প্রতিবাদী মানুষ। বিভিন্ন ছাত্র সংগঠন ছাড়াও নানান ব্যানারে বিক্ষোভে ঢাকার শাহবাগ এলাকা জনারণ্যে পরিণত হয়। করোনা ভাইরাস মহামারীর ঝুঁকি উপেক্ষা করে প্রগতিশীল মানুষ সামিল হন এসব বিক্ষোভে। এদিকে রাজধানীর উত্তরা ও নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে অব্যাহত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। এদিকে নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় নির্যাতনকারী 3 যুবককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জানিয়েছে ধর্ষণ করতে না পেরে তারা অবর্ণনীয় নির্যাতনের পর ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় তারা ভিডিওটি ছেড়েও দেয়। বাংলাদেশ থেকে লুট করা অর্থ পাচারের আরও খবর থাকছে খবরের পরের অংশে। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। মালয়েশিয়ায় অবৈধ অর্থ পাচার এবং সেকেন্ড হোম গ্রহণে বিশ্বে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়, সুইস ব্যাংকে টাকার পাহাড়। এবং দূর মহাকাশে অবাক করা ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। রয়েছে মাকড়সার জালের মতো ছড়ানো অতিকায় 6টি গ্যালাক্সি। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন।
ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, Jackson Heights, New York 11372. Phone 718-685-2855. New York Insurance Brokerage. আমার ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের সাথে। New York Car and Limo Services. আমার গাড়ির বেস ও ইন্স্যুরেন্স দুটোই নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারদের সাথে। অটো হোম বিজনেস ইন্স্যুরেন্স আমি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ থেকে করি। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ আপনাদের সেবায় নিয়োজিত। New York Insurance Brokerage, 7116 35th Avenue, Jackson Heights, New York. Phone 718-476-2025. নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানে টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। আজই যোগাযোগ করুন 16709 Hillside Avenue, 2nd floor, Suite 2/A, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11432. Cell phone number 9418223090. Email liduchaudhuri2009@yahoo.com. আপনার নিশ্চিত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে কোনো বাংলাদেশি যেন টাকার পাহাড় গড়ে তুলেছেন। 2019 সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে 60,30,00,000 ফ্র্যাঙ্ক বা বাংলাদেশি মুদ্রায় 5,427 কোটি টাকা। পাচারকৃত এই টাকা দেশের কমপক্ষে 12টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান। আরও দেখুন রিপোর্টে। 2018 সালে সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থ পাচারকারীদের সঞ্চয় ছিল 5,559 কোটি টাকা। সেই অর্থ আগের বছরের তুলনায় 132 কোটি টাকা কমলেও চলতি বছরের হিসাবটা এখনো সামনে আসেনি। টাকা পাচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে কোনো বাংলাদেশি যদি তার নাগরিকত্ব গোপন রেখে টাকা জমা করে থাকে বা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে সেই দেশের নাগরিক দেখিয়ে থাকে, তার তথ্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, দেশে বিনিয়োগ না হওয়ায় পুঁজি পাচার হচ্ছে। আমানত রাখার ক্ষেত্রে এবছরও বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। শুধু নগদ টাকার ক্ষেত্রেই হিসেবটা সামনে আনা হয়। তবে স্বর্ণালংকার, শিল্পকর্ম এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সুইস ব্যাংকে জমা রাখা হলে সেগুলোর আর্থিক মূল্য হিসাব করে আমানতে যোগ করা হয় না। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে 2006 থেকে 2015 সাল পর্যন্ত 10 বছরে বাংলাদেশ থেকে 4.5 লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের প্রায় সমান। একক বছর হিসেবে 2015 সালে বাংলাদেশ থেকে $1,151 কোটি পাচার হয়েছে দেশীয় মুদ্রায়, যা প্রায় 1 লাখ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে 4টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। দুর্নীতি ও চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে। ওইসব টাকায় দুর্নীতিবাজরা বিদেশি সম্পদ গড়ে তুলছেন, জমা রাখছেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। এর বাইরে আরও অনেক ব্যাংকে বাংলাদেশের পাচারকারীদের টাকা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। দেশ থেকে বিদেশে কোনো টাকা নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগে, কিন্তু এ পর্যন্ত কাউকে ব্যাংক থেকে এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তারপরও কিভাবে এত বিপুল অর্থ পাচার হচ্ছে সেটি নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কারোরই। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন 3 জন বিজ্ঞানী। তারা হলেন আমেরিকান হার্ভে জে আল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হৌটন। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে 2020 সালের চিকিৎসায় নোবেল পুরস্কার জয়ী ওই 3 জনের নাম ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল বিজয়ী এই 3 জন দুরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন, যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন তারা। ভারতের বাবরি মসজিদের বিকল্প অযোধ্যা মসজিদ নির্মাণে প্রথম অনুদান দিয়েছেন একজন হিন্দু। শনিবার মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জন্য প্রথম অনুদান হিসেবে 21,000 রুপি তুলে দেন তিনি। আরও দেখুন রিপোর্টে। বাবরি মসজিদ ধ্বংসের পর সেখান থেকে বেশ খানিকটা দূরে নির্মিত হচ্ছে বিশাল নতুন মসজিদ কমপ্লেক্স। আর এই মসজিদের জন্য প্রথম দানকারী ব্যক্তিটি হলেন লখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মকর্তা রোহিত শ্রীবাস্তব। আন্তঃধর্মীয় সম্প্রীতিবোধ থেকে মসজিদ নির্মাণে অনুদান দিয়ে অংশগ্রহণ করেন রোহিত। সুন্নি ওয়াকফ বোর্ডের আওতাধীন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সেক্রেটারি আতাহার হুসাইন সংস্থার লখনৌ অফিসে অনুদান চেক গ্রহণ করেন। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ রশিদ ও ইমরান আহমদ উপস্থিত থাকেন। রোহিত শ্রীবাস্তব বলেন, আমরা এক প্রজন্মের লোক যারা ধর্মীয় বাধা উপেক্ষা করে চলি। মুসলিম বন্ধুদের ছাড়া হোলি কিংবা দিওয়ালি উৎসব আমি পালন করি না, তেমনি তারাও আমাকে ছাড়া তাদের ঈদ উৎসব পালন করেন না। এটা শুধু আমার ক্ষেত্রেই নয়, বরং এটা ভারতে কোটি কোটি হিন্দু মুসলিমের ক্ষেত্রেই প্রযোজ্য। রোহিত শ্রীবাস্তব আরও বলেন, ধর্মের নামে কোনো ভুল ব্যাখ্যা করার শিক্ষা আমাদের পরিবার কখনো আমাদের দেয়নি। মসজিদের অনুদানে আমার হিন্দু বন্ধুদের এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করব, যেন মুসলিমরাও আমাদের ভাই এই বার্তা সবার কাছে পৌঁছে যায়। এদিকে ট্রাস্ট সেক্রেটারি আতাহার হোসেন বলেন, মসজিদ নির্মাণের প্রথম অনুদান এসেছে একজন হিন্দু ভাইয়ের কাছ থেকে, যা ইন্দো ইসলামিক কালচারের উৎকৃষ্ট নমুনা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সপ্তাহ পেরিয়ে গেলেও আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ থামছে না, বরং দিন দিন বাড়ছে এর পরিসর। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পর নাগার্নো কারাবাখ নিয়ে দুই দেশের লড়াই এবং উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর আগে আজারবাইজানের বাহিনী নাগার্নো কারাবাখ অঞ্চলের রাজধানী স্টেপানাকার্টে একটানা গোলাবর্ষণ করে। নাগার্নো কারাবাখ অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের হলেও সেটি জাতিগত আর্মেনিয়নদের নিয়ন্ত্রণে। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে গত 20 বছরে এটি সবচেয়ে গুরুতর সংঘাত। উত্তরপ্রদেশে সংঘবদ্ধ ধর্ষণের শিকার 20 বছর বয়সী দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যু নিয়ে বিক্ষোভের মধ্যেই প্রদেশটির বিজেপি দলীয় এক এমএলএ বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলছেন, পরিবার যদি তাদের মেয়েকে সঠিক শিক্ষা দেয় ও সংস্কার শেখায়, শুধু তাহলেই ধর্ষণের ঘটনা বন্ধ করা যাবে। উত্তরপ্রদেশ রাজ্যের বালিয়া এলাকা থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টি বিজেপির এমএলএ সুরেন্দ্র সিং বলেছেন, মেয়েকে ভালো শিক্ষা দেয়া ও সাংস্কৃতিক আবহে বড় করে তোলা প্রত্যেক মা বাবার দায়িত্ব। তার মতে, সুশাসন কিংবা তলোয়ার নয়, সঠিক সাংস্কৃতিক আবহের মাধ্যমেই এমন ঘটনা বন্ধ হতে পারে। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার আয়োজনে যুক্তরাষ্ট্রে কোভিড-19 মৃত্যুবরণকারীদের মাগফিরাত ও আক্রান্তদের রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। 3 অক্টোবর শনিবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে দোয়া মাহফিল শেষে সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়ে নানাবিধ আলোচনা শেষে 7 নভেম্বর উদযাপনের জন্য কমিটি গঠন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম। বক্তব্য দেন রাফেল তালুকদার, সারোয়ার খান বাবু, AKM রফিকুল ইসলাম, ডালিম, শাওন, বাবলা সহ আরও অনেকে। এবার প্রবাস সংবাদ।
লেবাননে মোটেও ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতি মন্দায় কাজ হারিয়ে সর্বস্ব খুইয়ে দেশে ফিরছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। অন্তত 50,000 প্রবাসী এখন বেকার। আবার তাদের মধ্যে অনেকে চাকুরি পেলেও সঠিক মজুরি পাচ্ছেন না কেউ। লেবানন প্রবাসীদের দুঃখ গাথা নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি ওয়াসিম আকরামের পাঠানো প্রতিবেদন। প্রতিদিনই লেবানন থেকে দেশে ফিরছেন প্রবাসীরা। ধারণা করা হচ্ছে প্রায় 5,000-এর বেশি বৈধ কাগজপত্র থাকা প্রবাসী কাজ হারিয়ে এ পর্যন্ত দেশে ফিরেছেন। বৈধ কাগজপত্র থাকা প্রবাসীরা সহজে দেশে ফিরতে পারলেও জটিল অবস্থা বৈধ কাগজপত্রবিহীনদের। দেশে ফিরতে না পারায় উদ্বিগ্ন সবাই। দীর্ঘ 1 বছর ধরে লেবাননের অর্থনীতির চাকা ভেঙে পড়ায় দেশে ফিরতে চায় হাজারো প্রবাসী। 2019 সালে সেপ্টেম্বরে দেশে ফিরতে দূতাবাসের নাম নিবন্ধন করেন 7,500-এর বেশি প্রবাসী। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দূতাবাস নিবন্ধনকৃত 1,000-এর বেশি প্রবাসীকে দেশে ফেরালেও করোনার কারণে তা থমকে যায়। সম্প্রতি আবার চালু হয়েছে দেশে ফেরার পালা। লেবাননের ডলার সংকট এবং চাকুরি না থাকাই দেশে ফেরার মূল কারণ বলে জানান প্রবাসীরা। বর্তমানে তো অনেক খারাপ অবস্থা, যেহেতু ডলার নাই। আপনার আগে যে 32,000 টাকা বেতন পাইতো, ওই টাকাটা অনেক সব আপনার 8,000 টাকা আসে না। দেশে যাচ্ছি, দেশেও সব কিছুর দাম বাড়তি, ডলার দাম বাড়তি, সব কিছু। ডলার নাই, কিছু না, একবারে দেশ থেকে টাকা আনে, রুম ভাড়া দিতেছে, খাওয়া খরচ দেশ থেকে টাকা আনে চালাতেছে আমরা। গত 3 অক্টোবর শনিবার লেবাননের আনসার স্টেডিয়ামে 497 প্রবাসীর হাতে বিমান টিকিট তুলে দেয় লেবাননের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রথম সচিব শ্রম ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন জানান, মোট 7,634 জন প্রবাসী দেশে ফিরতে নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে 43টি ফ্লাইটে 7,228 জন প্রবাসীকে এ পর্যন্ত দেশে পাঠানো হয়েছে। বাকিদের ছোটখাটো মামলা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এই সকল সমস্যা সমাধান করে পর্যায়ক্রমে তাদেরকেও দেশে পাঠানো হবে। বাকি যারা আছে তাদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা যারাই যোগাযোগ করবে তাদেরকে পর্যায়ক্রমে পাঠিয়ে দিব। এদিকে নিবন্ধনকৃত প্রবাসীদের ফেরত পাঠানো হলেও এখনও দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছে হাজার হাজার প্রবাসী। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ইতালির ভেনিসে বসবাসরত ভৈরব পরিষদ ভেনিসের উপদেষ্টা মোহাম্মদ মুসা মিয়া গত 27 সেপ্টেম্বর রাতে স্ট্রোক করে মারা যান। মরহুমের মৃতদেহ ভেনিসের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার বাদ-জোহর মুসা মিয়ার নামাজে জানাজা ভেনিসের মেসোরে পুরাতন জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। সে সময় ভৈরব পরিষদ ভেনিসের কর্মকর্তা ও সদস্য ছাড়াও ইতালির ভেনিসে বসবাসরত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে মুসা মিয়া স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয় স্বজন এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মুসা মিয়ার মৃত্যুতে ইতালির বিভিন্ন প্রবাসী সংগঠন শোক প্রকাশ করেছে। মরহুমের মৃতদেহকে আগামী 8 অক্টোবর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরবে নিয়ে যাওয়া হবে। মালয়েশিয়ায় ফ্ল্যাট, বাড়ি কেনা এবং ব্যবসায় বিনিয়োগে বেশ অগ্রগতি হয়েছে বাংলাদেশিদের। সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া বিদেশিদের মধ্যে এখন তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা। এরই মধ্যে 8,000-এর বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় ফ্ল্যাট, বাড়ি কিনেছেন। আবেদন করেছেন আরও 4,000। আরও দেখুন রিপোর্টে। মালয়েশিয়া সরকার সে দেশে বিনিয়োগের টাকার উৎস নিয়ে প্রশ্ন না করায় সুযোগটা বেশ ভালোভাবেই নিচ্ছেন বাংলাদেশিরা। অবৈধ উপায়ে টাকা পাচার এবং সেই টাকা বিনিয়োগে দেশটির সরকারি তালিকাতেই রয়েছেন মাত্র 8,000 বাঙালি। আরও 4,000 বাংলাদেশি টাকা পয়সা জমা দিয়ে সেগুলো বিনিয়োগের বৈধতার অপেক্ষায় রয়েছেন। বিদেশিদের আকৃষ্ট করতে মালয়েশিয়া 8 বছর আগে এই প্রকল্প চালু করে। বাংলাদেশ ছাড়াও চীন, সিঙ্গাপুর, সৌদি আরব, আমিরাত, কুয়েত, ভারত, পাকিস্তান, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রায় 60,000 মানুষ মালয়েশিয়াকে তাদের সেকেন্ড হোম হিসেবে বেছে নিয়েছেন। আরও 50,000-এর বেশি আবেদন প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে 4,000 বাংলাদেশিও রয়েছেন। ডিসেম্বরের মধ্যে তারা সেকেন্ড হোম প্রকল্পভুক্ত হবেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম আবেদনকারী বাংলাদেশিদের মধ্যে 90%ই ব্যবসায়ী, আমদানি ও রফতানিকারক এবং শিল্পপতি। বাকিরা সাবেক আমলা, রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবীর। তবে সেকেন্ড হোমের জন্য প্রয়োজনীয় টাকা বাংলাদেশ থেকে কেউই বৈধ পথে নেননি। বিষয়টি জানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও। তবুও থামছে না এই অর্থ পাচার।
2015 সালে বাংলাদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সেল নিয়ে একটি কমিটিও করা হয়েছিল। ওই কমিটিকে বলা হয় আয়কর না দিয়ে অবৈধভাবে অপ্রদর্শিত অর্থ বিদেশে পাচার বা সেকেন্ড হোম নির্মাণ করেছেন তাদের তালিকা প্রস্তুত এবং ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকৌশল নির্ধারণ করতে। 3 সদস্যের বিশেষ টিম এই বিষয়ে অনুসন্ধানও চালিয়েছিল। এছাড়া ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে 10 বছর মেয়াদী মালয়েশিয়ান ভিসাকারীদের তালিকা তৈরির পরেই কাজ শুরুর কথা ছিল, কিন্তু বাস্তবে কোনোটাই আলোর মুখ দেখেনি। সেকেন্ড হোম প্রকল্পে 50 বা তার বেশি বয়সী বিদেশিকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে অবস্থানের জন্য দেশটির ব্যাংকে 1.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হয়। আবেদনকারীর মাসিক আয় হতে হয় 2,10,000 টাকা। 50-এর নিচের বয়সীদের ফিক্সড 3 কোটি টাকা এবং মাসিক আয় দেখাতে হয় 4,20,000 টাকা। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার সংস্কৃতি সংবাদ। জীবনের 54 বসন্ত পার করলেও এখনও বিয়ে করেননি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তবে আগামী দিনেও নাকি তার বিয়ের কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে মুম্বাইয়ের নামকরা জ্যোতিষী পণ্ডিত জনার্দন সালমানকে এমন ভবিষ্যৎবাণী করেছেন। চলুন দেখে নিই রিপোর্টটি। 50-এর কোটা পেরোনো অফিসিয়ালি ব্যাচেলর সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। এবার অবশ্য সেই আলোচনাটা একটু অন্যরকম, কারণ মুম্বাইয়ের এক খ্যাতিমান জ্যোতিষী সালমানকে বলেই দিয়েছেন তার বিয়ের কপালটা মন্দ। আগামী কিছু সময়ের মধ্যে সালমানের কপালে বিয়ের যোগ দেখছেন না তিনি। শনিবার ছিল বিগ বস সিজন 14-এর গ্র্যান্ড ওপেনিং। সেই রিয়ালিটি শোতে অতিথি হয়ে এসেছিলেন জ্যোতিষী পণ্ডিত জনার্দন। সেখানে সালমান সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন তার বিয়ে হবে কিনা। ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎই জ্যোতিষীর জবাব, আপাতত কোনো সম্ভাবনাই দেখছি না। आपका ये 12 दिसंबर 14 जनवरी से जबरदस्त पुनर्फी टाइम है। অবশ্য ওই সময় ভাইজানও পাল্টা মনে করিয়ে দেন 6 বছর আগে এই জনার্দনই নাকি তাকে বলেছিলেন তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ আবার কি হলো? জ্যোতিষীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সালমান আবার জিজ্ঞাসা করেন সামনে কি কোনো যোগই নেই, কিন্তু জ্যোতিষী তার বলা কথায় অনড়। ঘাড় নেড়ে তিনি সাফ জানিয়ে দেন কোনো আশাই নেই। এরপরেই হাসিতে ফেটে পড়েন সালমান। এদিকে করোনার ধাক্কা কাটিয়ে বেশ খানিকটা চমক নিয়েই ফিরছে বিগ বস সিজন 14। ইতিমধ্যে বিগ বসের লিভিং রুমে ফিরেছে বলিউড তারকা সালমান খান। মহামারীর কারণে মার্চ থেকে বিগ বসের কার্যক্রম বন্ধ ছিল। ইতিমধ্যে অভিনব শুক্লা, আইজাজ খান, রাহুল বৈদ্য, পবিত্র পুনিয়া, জেসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি এবং শেহজাদ দেওল বিগ বস 14-এর ঘরে প্রবেশ করেছেন। তবে বেশ কয়েকজন প্রতিযোগী এতে যোগ দিতে অস্বীকার করেছেন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করার আগে চলুন দেখে নেই একটি অন্যরকম খবর। ফের মহাকাশে নতুন করে 6টি ছায়াপথের সন্ধান দিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই সঙ্গে 1 বিলিয়ন বছরেরও কম সময়ের মধ্যে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের আবিষ্কার করেছেন তারা। এর মধ্যে কিছু তারা আছে যার আয়তন এত বড় যে অবিশ্বাস্য মনে হতে পারে যে কারো কাছে। বিস্তারিত রিপোর্টে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্সের INAF গবেষকরা জানিয়েছেন মহাবিশ্ব সৃষ্টির পর এই প্রথম কোনো ঘনিষ্ঠ গ্রুপিংয়ের দেখা মিলেছে। মহাবিশ্ব শুরুর প্রথম দিকে তৈরি এই কৃষ্ণ গহ্বরের প্রথম তারাগুলির ধ্বংসের সময় থেকেই গঠিত হয়েছিল বলে মনে করা হয়। তবে এখনও অবধি জ্যোতির্বিজ্ঞানীরা জানেন না যে ওই তারাগুলি কিভাবে এত বড় হলো, যা 1 বিলিয়ন সূর্যের আকারের মতো। জানা গেছে সুপারম্যাসিভ কৃষ্ণ গহ্বরের চারপাশের ছায়াপথগুলি ইউরোপীয় দক্ষিণ ESO খুব বড় দূরবীন দিয়ে আবিষ্কার করা হয়। গ্যালাক্সির এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের সাহায্যে তারাগুলি ওয়েবের মতো আকারে বেড়ে ওঠে, যা তাদের জ্বালানির জন্য প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি করে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি বহিরাগত, অদ্ভুত এবং তুলনামূলকভাবে সাধারণ মহাজাগতিক ঘটনা। এছাড়াও এগুলি সাধারণত মিল্কি ওয়ে সহ বেশিরভাগ ছায়াপথের কেন্দ্রে অবস্থিত হয়। INAF এর জ্যোতির্বিজ্ঞানী এবং গবেষণাপত্রের প্রধান লেখক মার্কো ম্যাগনোলি বলেছেন এই গবেষণাটি প্রথম মহাবিশ্বের সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি বোঝার জন্য করা হয়েছিল। এগুলির চূড়ান্ত অবস্থা এবং তাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা জানা নেই। এই কৃষ্ণ গহ্বরের চারপাশের সমস্ত ছায়াপথগুলি গ্যাসের একটি মহাজাগতিক মাকড়সা জালের মতো, যা মিল্কি ওয়ের আকারের চেয়ে
300 গুণ বড় ছিল। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশেষ দুটি ওষুধে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হাসপাতাল থেকে মুক্তি মিললেও হোয়াইট হাউসে চলবে চিকিৎসা। করোনা খুবই ইন্টারেস্টিং বিষয়, বললেন ট্রাম্প। সমর্থকদের চমকে দিতে গাড়ি বহন নিয়ে হাসপাতালের আশেপাশে চক্কর। শীতের শুরুতেই করোনার সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় তরঙ্গ ঠেকাতে ফের লকডাউনের পথে নিউ ইয়র্ক। মালয়েশিয়ায় অবৈধ অর্থ পাচার এবং সেকেন্ড হোম গ্রহণে বিশ্বে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়। সুইস ব্যাংকে টাকার পাহাড়। এবং দূর মহাকাশে অবাক করা ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। রয়েছে মাকড়সার জালের মতো ছড়ানো অতিকায় 6টি গ্যালাক্সি। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ অন করুন www.banglaChannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।